এটি একটি কাল্পনিক আধ্যাত্মিক কাহিনী। প্রথম অধ্যায়, অভিশপ্ত গ্রাম ও আগন্তুক। বহুকাল আগের কথা, বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল মায়াপুর নামের একটি গ্রাম। নাম মায়াপুর হলেও গ্রামের মানুষের জীবনে কোনো মায়া বা মমতা ছিল না, ছিল কেবল হাহাকার। কথিত আছে প্রায় ১০০ বছর আগে এক তান্ত্রিকের অভিশাপে গ্রামটির সুখ শান্তি উধাও হয়ে গিয়েছিল। গ্রামের নদীটি শুকিয়ে গিয়েছিল, ফসলের ক্ষেতে কেবল আগাছা জন্মাত, আর প্রতি অমাবস্যায় গ্রামের কেউ না কেউ অদ্ভুত রোগে আক্রান্ত হতো। গ্রামের এক প্রান্তে ছিল একটি বিশাল জরাজীর্ণ বটগাছ। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন এই গাছের নিচে একসময় সাধু সন্তরা ধ্যানে বসতেন, কিন্তু এখন ভয়ে কেউ ওদিকে পা বাড়ায় না। একদিন গোধূলি লগ্নে গ্রামের পথ দিয়ে এক জটাধারী সন্ন্যাসী হেঁটে আসছিলেন। পরনে গেরুয়া বসন, হাতে একটি চিমটা আর কমণ্ডলু। তার চোখ দুটো ছিল জলজলে, যেন আগুনের স্ফুলিঙ্গ। গ্রামের মোড়ল হারু মণ্ডল তখন দাওয়ায় বসে তামাক খাচ্ছিলেন। সন্ন্যাসীকে দেখে তিনি অবজ্ঞাভরে বললেন, ওহে বাপু, এই গ্রামে ভিক্ষা মিলবে না, নিজের পথ দেখো। সন্ন্যাসী একটুও রাগলেন না, তিনি মৃদু হেসে বললেন, বাবা, আমি ভিক্ষা চাই না। এই গ্রামের বাতাসে আমি এক গভীর দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি। আমি কেবল ওই বটগাছটির নিচে আজ রাতটুকু কাটাতে চাই। হারুমণ্ডল আতকে উঠলেন, ওই বটগাছ, ওটা তো অভিশপ্ত, ওখানে রাতে যে থাকে সে আর সকালের সূর্য দেখে না। সন্ন্যাসী হাসলেন, যিনি জীবন দিয়েছেন মৃত্যুও তারই হাতে, আমার ভয়ের কিছু নেই। এই বলে সন্ন্যাসী সোজা সেই অভিশপ্ত বটগাছের দিকে চলে গেলেন। গ্রামের মানুষ ভয়ে ভয়ে দূর থেকে তাকিয়ে রইল। এই সন্ন্যাসীই হলেন আমাদের গল্পের নায়ক, যাকে পরবর্তীতে সবাই যোগী বাবা বলে ডাকতে শুরু করে। দ্বিতীয় অধ্যায়, অমাবস্যার রাত। সেদিন ছিল ঘোর অমাবস্যা। গ্রামের সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে প্রদীপ নিভিয়ে শুয়ে পড়েছে। কেবল গ্রামের এক এতিম ছেলে, নাম রাখাল, তার কৌতূহল দমাতে পারল না। রাখালের বয়স ১২, কিন্তু সাহস ছিল বড়দের চেয়েও বেশি। সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বটগাছের দিকে পা বাড়াল। গাছের নিচে গিয়ে সে দেখল এক অদ্ভুত দৃশ্য। যোগী বাবা ধ্যানে বসে আছেন, আর তার শরীর থেকে এক হালকা নীল আভা বেরোচ্ছে। বনের হিংস্র শেয়াল আর সাপগুলো তাকে ঘিরে শান্ত হয়ে বসে আছে, যেন তারা পোষা প্রাণী। হঠাৎ আকাশ চিরে বিদ্যুৎ চমকাল। বটগাছের মগডাল থেকে এক বিকট ছায়ামূর্তি নেমে এলো। এটি সেই তান্ত্রিকের প্রেতাত্মা, যে এই গ্রামকে অভিশাপ দিয়েছিল। ছায়ামূর্তিটি হুঙ্কার দিয়ে বলল, কে তুই? আমার রাজত্বে কার এত স্পর্ধা? যোগী বাবা চোখ খুললেন। তার দৃষ্টিতে এমন এক তেজ ছিল যে প্রেতাত্মাটি কয়েক কদম পিছিয়ে গেল। যোগী বাবা শান্ত কণ্ঠে বললেন, অশান্ত আত্মা, তোর সময় শেষ হয়েছে। এই গ্রামের মানুষকে আর কতদিন কষ্ট দিবি? মুক্তি নে। প্রেতাত্মাটি অট্ট হাসি দিয়ে বলল, মুক্তি? যদি তুই আমার ৩টি প্রশ্নের উত্তর দিতে পারিস তবেই আমি মুক্তি নেব, আর না পারলে তোর প্রাণও আমি নেব। রাখাল আড়ালে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল, কিন্তু সে নড়ল না। সে শুনতে চায় যোগী বাবা কী উত্তর দেন। তৃতীয় অধ্যায়, ৩টি প্রশ্ন। প্রেতাত্মা প্রথম প্রশ্ন করল, পৃথিবীতে এমন কোন জিনিস যা বাড়ে কিন্তু কমে না? যোগী বাবা তৎক্ষণাৎ উত্তর দিলেন, বয়স। মানুষের আয়ু বাড়ে, অভিজ্ঞতার ঝুলি বাড়ে, কিন্তু মৃত্যুর দিকে তার সময় কমে আসে। তাই সঠিক উত্তর বয়স। প্রেতাত্মাটি একটু থমকে গেল। সে দ্বিতীয় প্রশ্ন ছুড়ল, কোন জিনিস ভাঙলে মানুষ খুশি হয়? যোগী বাবা মৃদু হেসে বললেন, অহংকার। যখন মানুষের অহংকার ভাঙে তখন সে সত্যের দেখা পায় এবং প্রকৃত আনন্দ লাভ করে। এবার প্রেতাত্মাটি রেগে গেল। সে তার শেষ এবং কঠিনতম প্রশ্নটি করল, সবচেয়ে বড় গুপ্তধন কি, যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? যোগী বাবা আকাশের দিকে তাকিয়ে বললেন, সন্তোষ বা তৃপ্তি। যার মনে তৃপ্তি আছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। সোনাদানা চুরি হতে পারে, কিন্তু মনের শান্তি কেউ চুরি করতে পারে না। ৩টি সঠিক উত্তর শুনে প্রেতাত্মাটি আর্তনাদ করে উঠল। তার কালো ছায়া ধীরে ধীরে সাদা ধোঁয়ায় পরিণত হল আর বাতাসের সাথে মিশে গেল। হঠাৎ করেই আকাশ পরিষ্কার হয়ে গেল, আর শুকিয়ে যাওয়া নদীতে কুলকুল শব্দে জল বইতে শুরু করল। চতুর্থ অধ্যায়, গ্রামের পরিবর্তন।
পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল মরা নদীতে জল থই থই করছে। ক্ষেতের শুকনো মাটি ভিজে উর্বর হয়ে গেছে। রাখাল দৌড়ে গিয়ে সবাইকে রাতের ঘটনা খুলে বলল। গ্রামবাসীরা দলবল করে বটগাছের নিচে গেল, কিন্তু সেখানে যোগী বাবাকে আর দেখা গেল না। শুধু পাথরের ওপর চক দিয়ে লেখা ছিল, লোভ ত্যাগ করো, কর্ম করো, ঈশ্বর তোমাদের সাথেই আছেন। হারু মণ্ডল নিজের ভুল বুঝতে পেরে কান্ডায় ভেঙে পড়লেন। তিনি ঘোষণা করলেন, এখন থেকে এই গ্রামে আর কোনো অতিথিকে অপমান করা হবে না। পঞ্চম অধ্যায়, গুপ্তধনের সন্ধানে। বছর দশেকের মধ্যে মায়াপুর গ্রামটি সম্পদে পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু মানুষের স্বভাব বদলায় না। গ্রামের কিছু যুবক, যারা রাখালের বন্ধু ছিল, তারা ভাবতে শুরু করল, যোগী বাবা নিশ্চয়ই কোনো জাদু জানতেন বা কোনো গুপ্তধন রেখে গেছেন, যার কারণে গ্রামের এত উন্নতি। তাদের নেতা ছিল বিক্রম। সে একদিন রাখালকে বলল, রাখাল, তুই তো সেই রাতে ছিলি, যোগী বাবা কি কোনো মন্ত্র বা নকশা ফেলে যাননি? আমাদের সেটা খুঁজে বের করতে হবে। রাখাল এখন যুবক, সে হাসল। বিক্রম, যোগী বাবা বলে গেছেন সন্তোষী আসল ধন, মাটির নিচের ধনের খোঁজ করিস না। কিন্তু বিক্রম মানল না। সে আর তার সঙ্গীরা সেই বটগাছের নিচে মাটি খুঁড়তে শুরু করল। 7 দিন 7 রাত খোঁড়ার পর তারা একটি লোহার সিন্দুক পেল। তাদের চোখ লোভে চকচক করে উঠল। কিন্তু সিন্দুকটি খোলার চাবি কোথাও নেই। বিক্রম রেগে গিয়ে কুড়ুল দিয়ে সিন্দুকটি ভাঙতে গেল। যেই না প্রথম আঘাত করল, অমনি সিন্দুক থেকে এক বিষাক্ত ধোঁয়া বের হতে শুরু করল। যারা সেখানে ছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়ল। গ্রামে আবার হাহাকার শুরু হল। ষষ্ঠ অধ্যায়, যোগী বাবার প্রত্যাবর্তন। গ্রামের কবিরাজরা হাল ছেড়ে দিলেন। বিক্রম আর তার সঙ্গীরা মৃত্যুশয্যায়। গ্রামের মানুষ আবার সেই বটগাছের নিচে গিয়ে প্রার্থনায় বসল। হে মহাত্মা, আমাদের ক্ষমা করুন, আমাদের ছেলেদের প্রাণ বাঁচান। টানা 3 দিন প্রার্থনার পর চতুর্থ দিন ভোরে কুয়াশার ভেতর থেকে এক অবয়ব ভেসে উঠল। সেই পরিচিত গেরুয়া বসন, সেই জটাধারী মূর্তি। যোগী বাবা ফিরে এসেছেন, কিন্তু এবার তিনি একা নন, তার সাথে আছে এক কম বয়সী শিষ্য। যোগী বাবা বিক্রমের শিরানে দাঁড়ালেন। তিনি তার কমণ্ডলু থেকে একটু জল ছিটিয়ে বিক্রমের মুখে দিলেন। জ্ঞান ফেরার পর বিক্রম যোগী বাবার পায়ে লুটিয়ে পড়ল। বাবা, আমাকে ক্ষমা করুন, লোভের পরে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। যোগী বাবা বললেন, আমি তো আগেই বলেছিলাম, গুপ্তধন মাটির নিচে নয়, মনের ভেতরে থাকে। তোরা ওই সিন্দুক খুলে লোভের বিষ বাতাসে ছড়িয়ে দিয়েছিস। এই বিষ কেবল ত্যাগের মাধ্যমেই দূর হবে। সপ্তম অধ্যায়, চূড়ান্ত শিক্ষা। যোগী বাবা নির্দেশ দিলেন, ওই লোহার সিন্দুকটি আবার মাটিতে পুঁতে ফেলতে হবে। তবে এবার শুধু মাটি দিয়ে নয়, গ্রামের প্রত্যেক মানুষকে তাদের প্রিয় একটি জিনিস ত্যাগ করে ওই গর্তে ফেলতে হবে। কেউ তার প্রিয় ঘড়ি দিল, কেউ দিল গহনা, আবার শিশুরা তাদের খেলনা। হারু মণ্ডল, যিনি এখন অনেক বৃদ্ধ, তিনি তার জমিদারির দলিলটি ওই গর্তে ফেলে দিলেন। বললেন, এই জমির অহংকারেই আমি একদিন আপনাকে অপমান করেছিলাম, আজ এটা ত্যাগ করলাম। সবাই যখন তাদের প্রিয় বস্তু ত্যাগ করল, তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল। ওই গর্ত থেকে আর বিষাক্ত ধোঁয়া নয়, বরং সুগন্ধি ফুলের বাঁশ বের হতে লাগল। অসুস্থরা সুস্থ হয়ে উঠল। যোগী বাবা তখন রাখালকে কাছে ডাকলেন। তিনি বললেন, রাখাল, তুই একমাত্র ব্যক্তি যে কখনো লোভ করিসনি। আজ থেকে তুই এই গ্রামের রক্ষক, আর আমার এই শিষ্য আনন্দ তোর সাথে থেকে গ্রামের পাঠশালা আর চিকিৎসালয় দেখাশোনা করবে। উপসংহার। যোগী বাবা আবারও বিদায় নিলেন। কেউ জানে না তিনি কোথায় গেলেন, হিমালয়ের কোনো গুহায় নাকি অন্য কোনো অভিশপ্ত গ্রামকে উদ্ধার করতে। কিন্তু মায়াপুর গ্রামে আর কোনোদিন অভাব বা অশান্তি ফিরে আসেনি। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে, যখনই তারা কোনো সংকটে পড়বে, তাদের রক্ষাকর্তা সেই যোগী বাবা কোনো না কোনো রূপে ফিরে আসবেন। বটগাছটি আজও দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে, আর তার নিচে লেখা সেই অমোঘ বাণী, সন্তোষী পরম ধন।